একটি মহাকাব্য, বয়স প্রায় ৩,০০০ বছর। ক্যানভাসে তখনও আঁকা হয়নি রোমান সাম্রাজ্যের কোনো মানচিত্র। ইতিহাসের পাতায় জন্ম নেননি দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট। সময়ের ধূলিঝড় সেই মহাকাব্যকে মুছে ফেলতে পারেনি। আজও পৃথিবীর বড় বড় চলচ্চিত্র পরিচালক, উপন্যাসিক, নাট্যকার আর গবেষকেরা ঘুরে ফিরে বারবার আশ্রয় নেন সেই মহাকাব্যের কাছে। কিন্তু কেন? উত্তরটা পাওয়া যাবে এই মহাকাব্যের ভেতরেই। হোমারের অডিসি কখনোই শুধু পরাবাস্তব দানব, ক্রুদ্ধ দেবতা কিংবা জাদুকরী রূপকথার গল্প ছিল না। এটি ছিল রক্তক্ষয়ী যুদ্ধ শেষে একজন ক্লান্ত মানুষের ভেতরে জমে থাকা মনস্তাত্ত্বিক ধ্বংসস্তূপের গল্প। প্রলোভন আর অন্ধকারের সামনে দাঁড়িয়ে নিজের নাম, সত্তা এবং আত্মসম্মান টিকিয়ে রাখার এক নীরব যুদ্ধ। অ্যাটলিস্ট যদি আমাদের মতো একজন সাধারণ সৈনিক হতেন, কিংবা অডিসিয়াস যদি আর ১০ জন নাবিকের মতোই হতেন, তাহলে কি ২৫০০ বছর পরও আমরা তাদের নাম মনে রাখতাম? সম্ভব হতো না, কারণ ইতিহাস সাধারণ মানুষকে মনে রাখে না। কিংবদন্তি তৈরি হয় অসাধারণ মানুষকে ঘিরে। তাই মহাকাব্যের নায়কদের এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে তারা বাস্তবতার সীমা ছাড়িয়ে প্রতীকে পরিণত হয়। তারা শুধু মানুষ থাকে না, হয়ে ওঠেন সাহস, বুদ্ধি, অহংকার কিংবা ট্র্যাজেডির জীবন্ত রূপ। সার্চ অফ মিস্ট্রির আজকের পর্বে আমরা দেখব কেন হোমারের এই অডিসি মহাকালের সীমানা পেরিয়ে আজও মানব সভ্যতার সবচেয়ে প্রভাবশালী গল্পগুলোর একটি হয়ে টিকে রইল। চলুন তবে শুরু করা যাক। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। এজিয়ান সাগরের ২ তীরে গড়ে উঠেছিল দুটি সমৃদ্ধ সভ্যতা। একপাশে ছিল প্রাচীন গ্রিস, উচ্চাকাঙ্ক্ষী বীর যোদ্ধা এবং শক্তিশালী রাজ্যগুলোতে বিভক্ত এক দেশ। আর ঠিক অপর পাশে আজকে তুরস্কের উপকূলে অবস্থান ছিল ট্রয় নগরীর। সুবিশাল ও দুর্ভেদ্য প্রাচীরে ঘেরা এই ট্রয় ছিল বাণিজ্য, সম্পদ এবং সামরিক ক্ষমতার এক অন্যতম কেন্দ্রবিন্দু। গ্রিস এবং ট্রয়ের মধ্যে সবসময় কাজ করত এক ধরনের সুপ্ত প্রতিযোগিতা আর ভূ রাজনৈতিক উত্তেজনা। কিন্তু এই দুই পরাশক্তির মধ্যে যেই রক্তক্ষয়ী মহাযুদ্ধ শুরু হয়েছিল, তার কারণ কিন্তু কোনো সীমানা দখল বা ধন সম্পদের লোভ ছিল না। পুরো মহাদেশকে কাঁপিয়ে দেওয়া সেই ঐতিহাসিক ট্রয় যুদ্ধ শুরু হয়েছিল সামান্য একটি সোনার আপেলকে কেন্দ্র করে। হ্যাঁ, একটা সোনার আপেল। মহাকবি হোমার থেকে শুরু করে ভার্জিল, যুগ যুগ ধরে সাহিত্যিকদের অমর সৃষ্টিতে বেঁচে রয়েছে ট্রয় নগরী ধ্বংসের এই রোমাঞ্চকর ইতিহাস। সবকিছু শুরু প্রাচীন গ্রিসের অন্ধ মহাকবি হোমারের হাতে। তার কালজয়ী ইলিয়াডে ফুটে উঠেছে ট্রয় যুদ্ধের রক্তক্ষয়ী অধ্যায়, আর অডিসিতে উঠে এসেছে বীর অডিসিয়াসের ১০ বছরের রোমাঞ্চকর গৃহপ্রত্যাবর্তন। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তব এক রক্তক্ষয়ী যুদ্ধে গ্রিক দেবদেবী আর মিথোলজি জড়িয়ে গেল কিভাবে? প্রাচীন মানুষের কাছে প্রকৃতির প্রতিটি শক্তি ছিল রহস্য। বজ্রপাত, ঝড়, খরা কিংবা মহামারীর বৈজ্ঞানিক ব্যাখ্যা তখন ছিল না। তাই তারা এইসব শক্তিকে দেবতার ইচ্ছা হিসেবে কল্পনা করত। ধীরে ধীরে সেই বিশ্বাস, লোককাহিনী আর বীরদের বাস্তব স্মৃতি একে অপরের সঙ্গে মিশে তৈরি হয় মাইথোলজি বা মিথোলজি। আর সেই মিথোলজি পরবর্তীতে মহাকাব্যের কাহিনীর ভিত্তি হয়ে ওঠে। সবকিছু শুরুটা কিন্তু কোনো যুদ্ধের ময়দানে হয়নি, হয়েছিল এক জাঁকজমকপূর্ণ বিয়ের আসর থেকে। পেলিয়ান পর্বতের চূড়ায় তখন উৎসবের আমেজ। গ্রিক পুরাণের সমুদ্রদেবী থেটিস এবং মর্তের বীর পেলেউসের বিয়ে। দেবরাজ জিউস সহ অলিম্পাসের প্রায় সব দেবদেবীকে নিমন্ত্রণ করা হলো, কিন্তু ইচ্ছে করে বাদ দেওয়া হলো একজনকে, বিশৃঙ্খলা, কলহ আর বিবাদের দেবী এরিসকে। ঘটনার শুরু এখান থেকেই। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা দেবী এরিস সোজা এসে হাজির হলেন বিয়ের আসরে। হাতে তার জাদুকরী এক সোনার আপেল, আর সেই আপেলের গায়ে প্রাচীন গ্রিক ভাষায় খোদাই করে মাত্র 3টে শব্দ লেখা, হে কালে লাবেত ফর দ্য মোস্ট বিউটিফুল। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দর নারীর জন্য আনা হয়েছে এই আপেল। আর এই একটি আপেলকে কেন্দ্র করে গ্রিক দেবী হেরা, এথেনা এবং অ্যাফ্রোদিতির মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে পরবর্তীতে ট্রয় যুদ্ধের সূত্রপাত ঘটে।
যে কারণে এই অ্যাপেলটিকে বলা হয় অ্যাপল অফ ডিসকর্ড। চলুন জেনে আসি পুরো ঘটনাটা কিভাবে ঘটল। এরিস অ্যাপেলটি ছুড়ে দিলেন উৎসবের ঠিক মাঝখানে, আর তাতেই রোপণ করা হয়ে গেল এক ধ্বংসের বীজ। আপেলটি পড়ার সাথে সাথেই স্বর্গের তিনজন পরম শক্তিশালী দেবী একসাথে দাবি করে বসলেন এই আপেলটি তাদেরই। প্রথমজন দেবরাজ জিউসের স্ত্রী এবং স্বর্গীয় রানী হেরা, দ্বিতীয়জন জ্ঞান এবং কৌশলের দেবী অ্যাথেনা, আর তৃতীয়জন প্রেম এবং সৌন্দর্যের দেবী অ্যাফ্রোডাইটি, যার রূপে মুগ্ধ পুরো সৃষ্টি। কার চেয়ে কে বেশি সুন্দরী? স্বর্গীয় অহংকারের লড়াই এমন এক বিস্ফোরণের রূপ নিল যে স্বয়ং দেবরাজ জিউস নিজে এর বিচার করতে ভয় পেলেন। চতুর জিউস এই বিচারের দায়িত্ব ঠেলে দিলেন এক নশ্বর মানুষের ওপর। আইডা পর্বতে মেষপালক হিসেবে বড় হওয়া ট্রয়ের তরুণ রাজপুত্র প্যারিসকে বেছে নিলেন তিনি। দেবতা হার্মিস 3 দেবীকে নিয়ে হাজির হলেন প্যারিসের সামনে। শুরু হলো স্বর্গের ইতিহাসে সবচেয়ে বড় এবং গোপন এক ঘুষের রাজনীতি। প্যারিসকে নিজেদের পক্ষে টানতে দেওয়া হলো লোভনীয় সব প্রস্তাব। কি ছিল সেই প্রস্তাব? হেরা পুরো পৃথিবীর একচ্ছত্র সম্রাট বানিয়ে দেওয়ার অফার দিল। অ্যাথেনা তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং যুদ্ধ কৌশলী বানিয়ে দেওয়ার লোভ দেখালো। এরপর অ্যাফ্রোডাইটি, তিনি ক্ষমতা বা রাজত্বের কোনো কথা বললেন না। তিনি হাত বাড়ালেন এক উদীয়মান তরুণের সবচেয়ে দুর্বল জায়গায়। অ্যাফ্রোডাইটি মৃদু হেসে বললেন, আমাকে এই অ্যাপেলটা দাও প্যারিস, আমি তোমাকে দেব এই মর্তলোকের সবচেয়ে রূপসী নারী স্পার্টার রানী হেলেনকে। নোলানের দ্য ওডিসিতে হেলেনকে দেখে তাই অনেকেই কিছুটা অবাক হয়েছেন নিশ্চয়ই। সে যাকে যুবরাজ প্যারিস এখন কি করবে, কার প্রস্তাব রাখবে? প্যারিস ছিলেন তরুণ এবং কামনাবিদ্ধ। ক্ষমতা কিংবা যুদ্ধ জয় কোনোটাই তাকে ততটা আকর্ষণ করতে পারল না যতটা পারল একজন নারীর রূপের প্রতিশ্রুতি। প্যারিস সোনার আপেলটি তুলে দিলেন অ্যাফ্রোডাইটির হাতে। তার দেওয়া কথা রক্ষা করলেন অ্যাফ্রোডাইটি। কিন্তু দেবীর দেওয়া এই উপহার যে কত বড় অভিশাপ হয়ে আসবে তা প্যারিসের কল্পনাতেও ছিল না। তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপবতী হেলেন কিন্তু কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন শক্তিশালী গ্রিক রাজ্য স্পার্টার রানী, রাজা মেনেলাউসের স্ত্রী। কিন্তু কামনায় অন্ধ যুবরাজ প্যারিসের কাছে তখন কোনো যুক্তিই টিকল না। অ্যাফ্রোডাইটির পরোক্ষ ইঙ্গিতে প্যারিস এক রাজকীয় সুসজ্জিত জাহাজ নিয়ে পৌঁছালো স্পার্টার রাজপ্রাসাদে। স্পার্টার রাজা মেনেলাউসও তাকে বুকে টেনে দিলেন রাজকীয় আতিথেয়তা। ঘটনাক্রমে এক জরুরি কাজে কিছুদিন পর ক্রিট দ্বীপে চলে যেতে হয় রাজা মেনেলাউসকে। সেই সুযোগে গভীর রাতে হেলেনকে নিয়ে স্পার্টার বন্দর থেকে ট্রয়ের উদ্দেশ্যে জাহাজ ভাসিয়ে দিলেন যুবরাজ প্যারিস। প্যারিস যখন হেলেনকে নিয়ে ট্রয় নগরীতে পা রাখলেন, রাজপ্রাসাদের বয়োবৃদ্ধ জ্ঞানী ব্যক্তিরা আশঙ্কায় কেঁপে উঠলেন। তারা জানতেন এটি স্রেফ একজন স্বামীকে অপমান করা নয়, এটি পুরো গ্রিক সভ্যতার অহংকারের সপাটে থাপ্পড় মারার শামিল। আর গ্রিকদের সেই আহত অহংকার যে একদিন ট্রয়ের সুউচ্চ প্রাচীরকে জ্বালিয়ে ভস্মীভূত করে ছাড়বে, সেই ব্যাপারে কারো কোনো সন্দেহই ছিল না। গভীরভাবে দেখলে এই রক্তক্ষয়ী ট্রয় যুদ্ধের প্রকৃত কারণ কিন্তু হেলেন ছিলেন না, এমনকি দেবী এরিসের ছুড়ে দেওয়া সেই সোনার আপেলটিও নয়। এই গ্র্যান্ড ট্র্যাজেডির আসল কারিগর ছিল অহংকার। যে অহংকারের আগুনে দেবতারা যেমন অন্ধ হয়েছিল, তেমনি যুগে যুগে পুড়ে ছাই হয়েছে পুরো মানব জাতি। দেবীদের রূপের অহংকার, যুবরাজ প্যারিসের অনিয়ন্ত্রিত কামনার অহংকার, আর গ্রিক রাজাদের আহত ক্ষমতার অহংকার কেবল ক্ষুদ্র এক প্রতীক। যুগে যুগে মানবজাতি যখনই নিজেদের ক্ষমতা কিংবা শক্তির অহংকারে অন্ধ হয়েছে, তখনই সৃষ্টি হয়েছে এক একটি ট্র্যাজেডি। স্পার্টার রানীকে তুলে নেওয়ার খবরে জ্বলে উঠলেন স্পার্টার রাজা মেনেলাউসের ভাই, যিনি গ্রিসের সবচেয়ে শক্তিশালী রাজ্য মাইসিনির সম্রাট আগামেনন। বাজালেন যুদ্ধের দামামা। খবর পাঠানো হলো গ্রিসের প্রতিটি রাজ্যে। সব রাজাকে তলব করা হলো ট্রয়কে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। তৈরি হলো গ্রিক ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ সামরিক জোট। একে একে একত্রিত হলেন ইতিহাসের অপ্রতিরোধ্য সকল বীরেরা। ইজিয়ান সাগরের বুকে ভেসে উঠল ইতিহাসের সবচেয়ে বিশাল নৌবহর।
1000-এরও বেশি গ্রিক যুদ্ধজাহাজ সাগরের পানিকে কালো করে ছুটে চলল ট্রয় নগরীর দিকে, যেখানে আছে শুধু প্রতিশোধ, আর পরিণতি কেবলই ধ্বংস। কিন্তু একজন রাজা চেষ্টা করেছিলেন এই ধ্বংসাত্মক খেলা থেকে দূরে থাকতে। তিনি হলেন ইথাকার প্রজ্ঞাবান শাসক অডিসিয়াস। এক ভবিষ্যৎবাণী থেকে তিনি জেনে গিয়েছিলেন ট্রয়ের এই যুদ্ধে পা বাড়ালে তিনি আর সহজে নিজের প্রিয়তমা স্ত্রী পেনেলোপি এবং নবজাতক সন্তান টেলিম্যাকাসের কাছে ফিরতে পারবেন না। গৃহহীন হয়ে কাটাতে হবে বহু বছর। তাই যুদ্ধ এড়াতে নিজেকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার চেষ্টা করলেন অডিসিয়াস। কিন্তু এই কৌশল ধরে ফেললেন গ্রিক জোটের চতুর সেনাপতি প্যালামেডিস। নিরুপায় হয়ে এক বুক আশঙ্কা নিয়ে অডিসিয়াসকে পা বাড়াতে হলো ট্রয়ের পথে। ইজিয়ান সাগর পেরিয়ে গ্রিক বাহিনী যখন ট্রয়ের উপকূলে নামল, তখন তারা মুখোমুখি হলো ইতিহাসের সবচেয়ে সুউচ্চ এবং দুর্ভেদ্য প্রাচীরের। সবার ধারণা ছিল হয়তো কয়েক মাসেই নতজানু হবে ট্রয়, কিন্তু দেখতে দেখতে কেটে গেল পুরো 10টি বছর। এই দীর্ঘ 1 দশকে ট্রয়ের রক্তভেজা মাটিতে জন্ম নিল অজস্র কিংবদন্তি, ঝরে পড়ল বহু বীরের প্রাণ। গ্রিকদের প্রধান শক্তি ছিল দেবী থ্যাটিসের বীর সন্তান অ্যাকিলিস। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন প্রায় অমর, অপ্রতিরোধ্য। যুদ্ধের এক পর্যায়ে চরম অপমানে অ্যাকিলিসের যুদ্ধলগ্ন নারীদাসী ব্রিসিসকে ছিনিয়ে নেন গ্রিকদের প্রধান সেনাপতি আগামেনন। নিজের সম্মান এবং অহংকারে আঘাত পেয়ে ক্ষোভে ফেটে পড়েন অ্যাকিলিস। তিনি স্পষ্ট জানিয়ে দেন আগামেননের হয়ে যুদ্ধ করবেন না। নিজের পরাক্রমশালী মিরমিডন বাহিনীকে নিয়ে তাঁবুতেই বসে রইলেন তিনি। অ্যাকিলিসকে ছাড়া গ্রিকদের জন্য এই যুদ্ধক্ষেত্র যেন হয়ে উঠল এক জীবন্ত কবরস্থান। পরিস্থিতি বেগতিক দেখে অ্যাকিলিসের সবচেয়ে প্রিয় এবং ঘনিষ্ঠ বন্ধু প্যাট্রোক্লাস আর স্থির থাকতে পারলেন না। অ্যাকিলিস নিজে যুদ্ধে না গেলেও তার বিখ্যাত বর্ম এবং পোশাক পরে রণাঙ্গনে নেমে পড়লেন তিনি, যাতে শত্রুরা তাকে অ্যাকিলিস ভেবে পিছু হটে যায়। কিন্তু ট্রয়ের রাজপুত্র হেক্টরের হাতে প্রাণ হারানেন প্যাট্রোক্লাস। বন্ধু প্যাট্রোক্লাসের নিথর দেহ যখন গ্রিক তাঁবুতে ফিরিয়ে আনা হলো, অ্যাকিলিসের বিষাদ মুহূর্তে রূপ নিল এক ভয়ানক তাণ্ডবে। শোকের আগুন নিমিষেই পরিণত হল চরম প্রতিশোধের আগুনে। নিজের বর্ম গায়ে চড়িয়ে গর্জন করে অ্যাকিলিস আবার পা রাখলেন ট্রয়ের রক্তে ভেজা ময়দানে। আর লক্ষ্য ছিল একটাই, বন্ধু হত্যার প্রতিশোধ আর হেক্টরের মৃত্যু। ট্রয় নগরীর সুউচ্চ প্রাচীরের সামনে মুখোমুখি হলেন দুই মহাবীর। ধূলিঝড় আর অস্ত্রের ঠনঠন শব্দের মাঝে শুরু হলো সেই ঐতিহাসিক দ্বন্দ্বযুদ্ধ। কিন্তু অলৌকিক শক্তির অধিকারী অ্যাকিলিসের ক্ষিপ্রতার সামনে পরাস্ত হলেন হেক্টর। অ্যাকিলিসের নির্মম তরবারি বিদীর্ণ করল হেক্টরের বুক। কিন্তু বীর অ্যাকিলিসের নিয়তিও তখন ঘনিয়ে আসছিল। হেক্টরের মৃত্যুর পর ট্রয় নগরী যখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে, তখন ময়দানে নামলেন রাজপুত্র প্যারিস। ধনুকে তীর চড়িয়ে নিশানা করলেন গ্রিকদের সেই অপ্রতিরোধ্য বীরের দিকে। বিষাক্ত তীরটি সোজা গিয়ে বিঁধল অ্যাকিলিসের গোড়ালিতে, আর সেটি ছিল অ্যাকিলিসের সবচেয়ে দুর্বল জায়গা, অ্যাকিলিস হিল বলে যা পরিচিত। 10 বছর যুদ্ধ করেও যখন ট্রয়ের সুউচ্চ প্রাচীর ভাঙা গেল না, তখন গ্রিকদের চতুর রাজা ওডিসিয়াস পাতলেন অভূতপূর্ব এক ফাঁদ। বিশাল এক ফাঁপা কাঠের ঘোড়া তৈরি করলেন তিনি। তার পেটের ভেতর ওডিসিয়াস নিজে এবং কিছু বাছাই করা সেনাকে নিয়ে লুকিয়ে পড়লেন। আর বাকি গ্রিক বাহিনী তাদের তাঁবু পুড়িয়ে যুদ্ধজাহাজ নিয়ে এমনভাবে কেটে পড়ল যেন তারা হার মেনে দেশে ফিরে যাচ্ছে। পরদিন সকালে সৈকতে কেবল কাঠের ঘোড়াটি দেখতে পেয়ে ট্রয়বাসী ধরে নিল তারা বিজয়ী হয়েছে। আর এটি গ্রিকদের রেখে যাওয়া একটি উপঢৌকন বা উপহার মাত্র। আনন্দে মেতে উঠে ঘোড়াটিকে টেনে শহরের ভেতরে নিয়ে এলো তারা। সেই রাতে পুরো ট্রয় শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন ঘোড়ার পেট খুলে বেরিয়ে এলেন ওডিসিয়াস এবং তার সেনারা। তারা নিঃশব্দে শহরের প্রধান ফটক খুলে দিলেন। বাইরে ওত পেতে থাকা মূল গ্রিক বাহিনী মুহূর্তেই শহরে ঢুকে তাণ্ডব চালালো। আগুনে বশীভূত হলো ট্রয় নগরী। ধুলোয় মিশিয়ে গেল এক বিশাল সভ্যতা। অনেক ইতিহাস বিশ্লেষকের মতে ট্রোজান হর্সকে শুধু একটি চতুর সামরিক কৌশল হিসেবে গণ্য করলে ভুল হবে। এটি ছিল মানব ইতিহাসের প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী মনস্তাত্ত্বিক যুদ্ধের এক কালজয়ী প্রতীক।
যেখানে টানা 10 বছর সুউচ্চ দুর্গপ্রাচীর, রক্তক্ষয়ী সংঘাত আর বিশাল সৈন্যবাহিনী জয় এনে দিতে পারেনি, সেখানে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছিল প্রতিপক্ষের আবেগ এবং মনস্তত্ত্বকে নিখুঁতভাবে পড়তে পারার ক্ষমতা। ট্রয় যুদ্ধ শেষ হলো। গ্রিক রাজারা বিজয়ের ট্রফি নিয়ে ফিরতে শুরু করলেন নিজ নিজ দেশে। কিন্তু অডিসিয়াসের ভাগ্যে অপেক্ষা করছিল আরও একটা ভয়ঙ্কর পরীক্ষা। যেই সমুদ্রযাত্রা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, দেবতাদের রোষানলে পড়ে সেটি দীর্ঘ হয়ে দাঁড়ালো প্রায় 10 বছরে। ট্রয় ছাড়ার পর তাদের প্রথম গন্তব্য ছিল সিকোনিসদের দেশ ইসমারোস। বিজয়ের উন্মাদনায় মত্ত হয়ে উপকূলীয় সেই শহরটিতে হামলা চালিয়ে প্রচুর ধন সম্পদ লুটপাট করে অডিসিয়াস এবং তার সৈন্যরা। সৈন্যদের সতর্ক করে সঙ্গে সঙ্গে চলে যেতে বলেছিলেন অডিসিয়াস, কিন্তু সৈন্যরা সেখানে মদের ফোয়ারা ছুটিয়ে উৎসবে মেতে উঠল। সেই সুযোগে ঐক্যবদ্ধ হয়ে এক তীব্র পাল্টা আক্রমণ চালালো সিকোনিসের পাহাড়ি আদিবাসীরা। রক্তক্ষয়ী সেই লড়াইয়ে বহু সেনাকে হারালেন অডিসিয়াস। সিকোনিসদের কাছ থেকে পালিয়ে সাগরের উত্তাল ঝড়ের মুখোমুখি হয়ে অডিসিয়াসের জাহাজ এসে পৌঁছায় লোটাসিটারদের দেশে। পানীয় জল এবং খাবারের খোঁজে তার কয়েকজন অনুচরকে দ্বীপে পাঠান অডিসিয়াস। সেখানে বসবাসকারী শান্ত স্বভাবের মানুষেরা গ্রিক সেনাদের খেতে দেয় জাদুকরী এক মিষ্টি ফল। সেই ফল মুখে দেয়া মাত্রই তাদের মস্তিষ্ক থেকে ধুয়ে মুছে যায় অতীত, হারিয়ে যায় নিজের মাতৃভূমি, স্ত্রী সন্তানদের স্মৃতি এবং ঘরে ফেরার সমস্ত আকুলতা। অডিসিয়াস দেখলেন তার সৈন্যরা আর ফিরতে চাইছে না। জোর করে সেই নেশাগ্রস্ত সৈন্যদের টেনে হিঁচড়ে জাহাজে নিয়ে এসে শক্ত করে বেঁধে রাখলেন তিনি। বাস্তবতার নিরিখে লোটাস হয়তো একটি ফল ছিল, কিন্তু দর্শনের জায়গায় এটি মানুষের চিরন্তন প্রলোভনের প্রতীক। কঠিন বাস্তবতা ও জীবনের দায়িত্ব ভুলে মানুষ কেবল ক্ষণস্থায়ী আরামে ডুবে থাকতে চায়। অডিসিয়াসের সৈন্যরা সেই ফল খেয়ে শারীরিক কষ্ট পায়নি, পেয়েছিল মানসিক অবসতা। আধুনিক জীবনেও আলস্য, নেশা কিংবা সাময়িক সুখের মোহ হলো এক একটি লোটাস। এরপর তারা এসে উপস্থিত হলো সাইক্লপসদের ভয়ঙ্কর দ্বীপে। অডিসিয়াস ও তার সঙ্গীরা খাদ্যের সন্ধানে আশ্রয় নেয় বিশাল এক গুহায়, কিন্তু তারা জানতেন না এই গুহাটি ছিল একচোখা নরখাদক দৈত্য পলিমেফাসের বাসা। সন্ধ্যায় পলিমেফাস গুহায় ফিরে এক বিশাল পাথর দিয়ে প্রবেশদ্বার বন্ধ করে দিল। গ্রিক সেনাদের দেখে কোনো দয়া না দেখিয়ে চোখের সামনে অডিসিয়াসের দুজন সেনাকে আছড়ে মেরে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলল। পরদিন সকালে আরও দুজনকে খেয়ে ভেড়ার পাল নিয়ে বাইরে গেল সে। পলিমেফাসের প্রকাণ্ড শক্তির সামনে অস্ত্র দিয়ে যে জেতা অসম্ভব, সেটা জেনে নিজের তীব্র বুদ্ধিমত্তা কাজে লাগালেন অডিসিয়াস। রাতে পলিমেফাস ফিরে এলে অডিসিয়াস তাকে বিশেষ এক ধরনের তীব্র মদ উপহার দিলেন। সুস্বাদু মদের স্বাদে বুঁদ হয়ে দৈত্য যখন ঢুলে পড়ছে, তখন অডিসিয়াসের নাম জানতে চাইল সে। চতুর অডিসিয়াস ছদ্মবেশ ধরে জবাব দিল, আমার নাম হলো কেউনা। পলিমেফাস গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া মাত্রই অডিসিয়াস ও তার সঙ্গীরা জলপাই গাছের একটা বিশাল সূচালো কাঠের গুঁড়ি আগুনে পুড়িয়ে বসিয়ে দিলেন পলিমেফাসের চোখে। যন্ত্রণায় গর্জন করে উঠে গুহার বাইরে থাকা অন্য সাইক্লপসদের ডাকতে লাগলো পলিমেফাস। অন্য দৈত্যরা যখন বাইরে থেকে জিজ্ঞেস করল, কে তোমায় মারতে চাইছে, তখন অন্ধ পলিমেফাস আর্তনাদ করে বলল, কেউ না আমাকে মারতে চাইছে। অন্য দৈত্যরা ভাবল, যেহেতু কেউ তার ক্ষতি করেনি, নিশ্চয়ই এটা ঈশ্বরের কোনো শাস্তি। তাই কোনো সাহায্য না করেই তারা চলে গেল। পরদিন সকালে গুহার দরজার পাথর সরিয়ে তার ভেড়ার পালকে বাইরে যেতে দিল অন্ধ পলিমেফাস। অডিসিয়াস ও তার বেঁচে যাওয়া সঙ্গীরা প্রতিটি বড় বড় ভেড়ার পেটের নিচের পশম ধরে লুকিয়ে লুকিয়ে গুহা থেকে বেরিয়ে এলেন এবং প্রাণ নিয়ে চড়লেন জাহাজে। জাহাজ কিছুটা দূরে যেতেই বিজয়ের অহংকারে উন্মত্ত অডিসিয়াস নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। অন্ধ পলিমেফাসকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে উঠলেন, হে দানব, যদি কেউ তোকে জিজ্ঞেস করে কে তোকে অন্ধ করেছে, তাহলে তাকে বলিস ইথাকার রাজা লায়াটেসের পুত্র অডিসিয়াস তোকে এই শাস্তি দিয়েছে। নিজের শত্রুর আসল পরিচয় পেয়ে হাঁটু গেড়ে বসে আকাশ এবং সমুদ্রের দিকে হাত তুলল অন্ধ পলিমেফাস, কারণ সে ছিল স্বয়ং সমুদ্র দেবতা পোসেইডনের সন্তান। সন্তানের চোখ হারানোর সংবাদে ফুঁসে উঠলেন সমুদ্রের দেবতা।
আসল খলনায়ক কি তবে পোসাইডন, নাকি অডিসিয়াসের অনিয়ন্ত্রিত অহংকার? পোসাইডন ছিলেন কেবল নিয়তির এক বাহক, কিন্তু আসল খলনায়ক ছিল অডিসিয়াসের নিজের বুকের ভেতরে জমে থাকা অনিয়ন্ত্রিত অহংকার, ইগো বা প্রাইড। এটি এক চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করায় পুরো মানব জাতিকেই। জীবনের কঠিনতম যুদ্ধে মানুষ শত্রুকে হয়তো হারিয়ে দিতে পারে, কিন্তু নিজের অনিয়ন্ত্রিত অহংকারকে জয় করতে না পারলে পরম শত্রুও ততটা ক্ষতি করতে পারে না, যতটা ক্ষতি মানুষ নিজেরাই নিজেদের করে ফেলে। পোসেইডনের অভিশাপের মাঝেও আশার আলো হয়ে এলেন বাতাসের দেবতা এউলাস। চামড়ার এক থলিতে সাগরের ভয়ঙ্কর ঝড়ো বাতাস বন্দি করে ওডিসিয়াসের জাহাজকে ভাসিয়ে দিলেন ইথাকার দিকে। কিন্তু ইথাকার তীর যখন চোখের সীমানায়, তখনই নামল দুর্ভাগ্য। অডিসিয়াস ঘুমাতেই লোভী সৈন্যরা ভেবে বসল থলেতে নিশ্চয়ই সোনা রূপা আছে। থলে খুলতেই একযোগে বেরিয়ে এলো সব বন্দি বাতাস। মুহূর্তের মধ্যেই কালবৈশাখী ঝড় ইথাকা থেকে বহু দূরে ঠেলে নিয়ে গেল ওডিসিয়াসের জাহাজকে। এরপর এসে তারা পৌঁছায় অজানা দ্বীপ লাইস্ট্রাইগোনিয়ায়। সেখানকার অধিবাসীরা ছিল নরখাদক দানব। কোনো কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের চূড়া থেকে বিশালকার পাথর ছুঁড়ে অডিসিয়াসের 11টি যুদ্ধজাহাজ গুড়িয়ে দেয় তারা। সাগরে ডুবতে থাকা গ্রিক সেনাদের মাছের মতো বিঁধে বিঁধে কাঁচা খেতে শুরু করল। পুরো ট্রয় যুদ্ধেও অডিসিয়াসের এত সৈন্যকে একসাথে হারাতে হয়নি। একমাত্র অডিসিয়াসের জাহাজটি কোনো মতে পালিয়ে বাঁচল সেই রণাঙ্গন থেকে। সব হারিয়ে একটিমাত্র জাহাজ নিয়ে ওডিসিয়াস নামলেন সার্সির দ্বীপে। রহস্যময়ী সার্সি তার জাদু বলে অডিসিয়াসের সৈন্যদের মুহূর্তের মধ্যে শূকরে রূপান্তরিত করে আটকে রাখল খোয়াড়ে। নিজের লোকদের বাঁচাতে অডিসিয়াস দেবদূত হার্মিসের দেওয়া এক জাদুকরী ভেষজকে মুখোমুখি হলেন সার্সির। জাদুতে কাজ না হওয়ায় ভয় পেয়ে গেল সার্সি এবং অডিসিয়াসের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে সৈন্যদের আবার মানুষ বানিয়ে দিলেন। পরম বন্ধু হয়ে ওঠা সার্সির রাজপ্রাসাদে 1 বছর বিশ্রাম নিয়ে আবার বাড়ি ফেরার প্রস্তুতি নিলেন তারা। সার্সির পরামর্শে ওডিসিয়াস জীবন্ত অবস্থাতেই পা রাখলেন পাতাল লোকে, মৃতদের ভয়াল সাম্রাজ্যে। এই অন্ধকারে অডিসিয়াসের দেখা হলো নিজের মৃত মায়ের আত্মার সাথে। যুদ্ধ ও যাত্রার দীর্ঘ বিরহে মা যে পথ চেয়ে চেয়ে প্রাণ হারিয়েছেন তা জানতে পেরে কান্নায় ভেঙে পড়লেন এই মহাবীর। এরপর আবার সমুদ্রে নেমে তাদের মুখোমুখি হতে হলো সাইরেনদের। তাদের কণ্ঠের জাদুকরী গান শুনলেই নাবিকরা সম্মোহিত হয়ে জাহাজ ঘুরিয়ে দিত তাদের দ্বীপের দিকে। ফলে পানির নিচে থাকা বিপজ্জনক এবং ধারালো পাথরের সাথে ধাক্কা লেগে জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অডিসিয়াস চতুরতা করে সব সঙ্গীর কানে গুঁজে দিলেন নরম মোম, আর নিজের অদম্য কৌতূহল মেটাতে সৈন্যদের বললেন তাকে জাহাজের কাঠের মাস্তুলের সাথে শক্ত করে বেঁধে রাখতে। সাইরেনদের মায়াবী সুরে উন্মত্ত হয়ে অডিসিয়াস বাঁধন খোলার জন্য চিৎকার করলেও সঙ্গীদের কানে মোম থাকায় কিছুই শোনেনি তারা। ফলে সেই মৃত্যুর হাত থেকে বেঁচে যায় সবাই। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অডিসিয়াস জানতেন সাইরেনদের মায়াবী সুরে তার মানসিক প্রতিরোধ ভেঙে পড়বে। তাই অন্ধ আত্মবিশ্বাসে না ভুগে আগে থেকেই নিজেকে শক্ত করে মাস্তুলের সাথে বেঁধে রেখেছিলেন। আজকের মনোবিজ্ঞানে একে বলা হয় ইউলিসিস চুক্তি, যা আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে প্রাচীন এবং সাহিত্যিক উদাহরণ। নিজের প্রলোভন এবং দুর্বলতাকে আগে থেকে স্বীকার করে নিজেকে আগাম শাসন করতে পারাই হলো মানুষের সত্যিকারের প্রজ্ঞা। এরপর তাদের যেতে হলো এক সংকীর্ণ জলপথ দিয়ে, যার একদিকে 6 মাথার রাক্ষসী স্কিলা আর অন্যদিকে সব কিছু গিলে খাওয়া প্রলয়ঙ্কারী সমুদ্র ঘূর্ণি ক্যারিবডিস। ওডিসিয়াস জানতেন ক্যারিবডিসের দিকে গেলে পুরো জাহাজটাই তলিয়ে যাবে। তাই বাধ্য হয়ে তিনি স্কিলার কোল ঘেঁষে চালালেন জাহাজ।
নিমিষের মধ্যেই স্কিলার 6টি মুখ নেমে এসে গিলে ফেলল 6 জন সেনাকে। সহযোদ্ধাদের সেই শেষ আর্তনাদ শুনতে শুনতেই বাকিদের নিয়ে রক্ষা পেলেন অডিসিয়াস। ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে এসে তারা পৌঁছালেন সূর্যদেব হেলিওসের দিকে। টিরেসিয়াস আগে থেকেই কড়া সতর্কবার্তা দিয়েছিলেন, এখানকার দৈব গরুর পশমও যেন কেউ স্পর্শ না করে। কিন্তু ওডিসিয়াস ঘুমাতেই ক্ষুধার জ্বালায় অস্থির সৈন্যরা জবাই করে খেয়ে ফেলল সেই পবিত্র গরু। এতে ক্রোধে ফুঁসে উঠলেন সূর্যদেব। দেবরাজ জিউসের কাছে বিচার চাইলেন তিনি। মাঝদরিয়ায় ওডিসিয়াসের জাহাজে প্রলয়ঙ্কারী বজ্রপাত ঘটালেন জিউস। সমুদ্রে জাহাজ চুরমার হয়ে সব সেনার সলিল সমাধি হল। কেবল অলৌকিকভাবে বেঁচে রইলেন ওডিসিয়াস। জাহাজ ডুবির পর ভেসে ভেসে নিঃসঙ্গ ওডিসিয়াস এসে পৌঁছালেন অপ্সরা ক্যালিপসোর দ্বীপে। ওডিসিয়াসের প্রেমে অন্ধ হয়ে তাকে নিজের স্বামী হিসেবে পেতে চাইলেন ক্যালিপসো। এমনকি এর বদলে দিতে চাইলেন চিরন্তন অমরত্ব ও চিরযৌবন। কিন্তু পার্থিব কোনো সুখী দোলা দিতে পারল না ওডিসিয়াসকে। সমুদ্রের পাড়ে বসে প্রতিদিন এক মনে নিজের স্ত্রী পেনোলোপি আর জন্মভূমি ইথাকার জন্য চোখের জল ফেলতেন তিনি। দীর্ঘ 7 বছর বন্দী থাকার পর দেবরাজ জিউসের আদেশে বাধ্য হয়ে ওডিসিয়াসকে ছেড়ে দিতে বাধ্য হন ক্যালিপসো। একজন মানুষকে যদি চিরযৌবন, অমরত্ব আর পরম সুন্দরী দেবীর ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়া হয়, তবু কেন সে সব কিছু পায়ে ঠেলে নিজের ছোট্ট দ্বীপ, বিশ্বস্ত স্ত্রী আর সন্তানের কাছেই ফিরতে চাইবে? এখানেই লুকিয়ে আছে মহাকাব্য ওডিসির সবচেয়ে গভীরতম দর্শনের একটি। অমরত্ব মানে মৃত্যুহীনতা, কিন্তু মানুষের জীবনের আসল সৌন্দর্য থাকে তার সীমাবদ্ধতায়, কষ্ট, মায়া আর স্মৃতির নিঃশ্বাসে। ওডিসিয়াস বুঝতে পেরেছিলেন প্রিয়জনের ছোঁয়া ছাড়া অপ্সরার প্রাসাদে অমর হয়ে থাকাটা আসলে এক সোনার খাঁচায় বন্দী থাকা। ওডিসিয়াস প্রমাণ করে গেছেন পৃথিবীর সমস্ত স্বর্গীয় সুখের চেয়ে নিজের ঘর আর ভালোবাসার টান অনেক বেশি শক্তিশালী। একটা কাঠের ভেলা বানিয়ে আবারও সাগরে নামতেই পোসেইডনের তোপে পড়ে চুরমার হয়ে যায় অডিসিয়াসের ভেলা। তবে অলৌকিকভাবে তিনি ভেসে পৌঁছান ফিয়াকিয়ানদের সমৃদ্ধ দ্বীপে। সেখানকার দয়ালু রাজা ও নাবিকরা ওডিসিয়াসের 20 বছরের লড়াইয়ের করুণ কাহিনী শুনে গভীরভাবে ব্যথিত হন। তারা রাজকীয় উপহার ও একটি সুসজ্জিত জাহাজ দিয়ে ওডিসিয়াসকে গোপনে ইথাকার উপকূলে পৌঁছে দেন। মহাকাব্যে দানব, দেবতা আর অলৌকিক শক্তির উপস্থিতি দেখে মনে হতেই পারে এগুলো কেবলই কল্পনা, কিন্তু অনেক সাহিত্য গবেষকের মতে এগুলো ছিল মানুষের ভেতরের অনুভূতিকে বিশাল আকারে দেখানোর একটা শিল্পকৌশল। মানুষের লোভকে একটি দৈত্য বানানো হয়েছে, প্রলোভনকে রূপ দেওয়া হয়েছে সাইরেনের গানে, আর প্রকৃতির অনিশ্চয়তাকে দেখানো হয়েছে ক্রুব্ধ সমুদ্র দেবতা পোসেইডনের রূপে। অর্থাৎ অলৌকিক ঘটনাগুলো অনেক সময় বাস্তব মানবিক অভিজ্ঞতার প্রতীক। অবশেষে 10 বছরের ট্রয় যুদ্ধ আর 10 বছরের সমুদ্রের নরক যন্ত্রণা কাটিয়ে দীর্ঘ 20 বছর পর বীর অডিসিয়াস পা রাখলেন নিজের প্রিয় জন্মভূমি ইথাকার মাটিতে। ইথাকায় ফিরে দেখলেন তিনি বেঁচে নেই ভেবে শতাধিক অহংকারী রাজপুত্র তার রাজপ্রাসাদ দখল করে নিয়েছে। তারা অডিসিয়াসের সম্পত্তি দখল করছিল এবং তার বিশ্বস্ত স্ত্রী পেনোলোপিকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। প্রাসাদে ঢুকলে শত্রুরা তাকে মেরে ফেলবে, তাই দেবী অ্যাথেনার সহায়তায় এক বৃদ্ধ ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করেন ওডিসিয়াস। গোপনে পুত্র টেলিম্যাকাসের সাথে দেখা করে রাজপ্রাসাদের সব অস্ত্র লুকিয়ে ফেলার পরিকল্পনা করেন তিনি। পেনোলোপি কোনো উপায় না দেখে বাধ্য হয়ে একটি কঠিন প্রতিযোগিতার আয়োজন করেন। শর্ত ছিল, যিনি ওডিসিয়াসের ভারী ধনুকে সুতা পরিয়ে এক তীরে পরপর 12টি কুঠারের ছিদ্র দিয়ে সঠিকভাবে নিশানা বিদ্ধ করতে পারবেন, পেনোলোপি তাকেই বিয়ে করবেন। এক এক করে সব রাজপুত্র চেষ্টা করে চরমভাবে ব্যর্থ হলো, কারণ ওডিসিয়াস ছাড়া সেই ধনুক বাঁকানোর ক্ষমতা কারও ছিল না। অবশেষে ধনুকটি হাতে নিলেন ছদ্মবেশী ভিক্ষুক ওডিসিয়াস। অবলীলায় ছিলা পরিয়ে একটানে তীর ছুঁড়ে 12টি কুঠারের ছিদ্র ভেদ করে দিলেন ওডিসিয়াস। মুহূর্তেই ছদ্মবেশ ছুঁড়ে ফেললেন। সবাই বুঝতে পারল ইথাকার আসল রাজা ফিরে এসেছেন।
পেনেলোপির পুত্র টেলিম্যাকাস আগেই প্রাসাদের সব দরজা বন্ধ করে রেখেছিলেন। অডিসিয়াস, টেলিম্যাকাস এবং তার অনুচরেরা মিলে সেই ফাঁদে আটকে পড়া সকল বিশ্বাসঘাতক রাজপুত্রকে এক এক করে হত্যা করেন। রক্তক্ষয়ী এই প্রতিশোধের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের যুদ্ধ, রক্তপাত এবং অভিশাপের ইতি ঘটে। অডিসিয়াস ফিরে পান তার পরিবার, সিংহাসন এবং রাজ্য। মহাকাব্যের চরিত্রগুলোকে লক্ষ্য করলে একটি বিষয় স্পষ্ট হয়, তারা কেউই সর্বশক্তিমান নয়। অ্যাকিলিস প্রায় অজেয়, কিন্তু রাগ তাকে দুর্বল করে দেয়। অডিসিয়াস প্রখর বুদ্ধিমান, কিন্তু অহংকারের জন্য বারবার বিপদে পড়েন। হেরা, অ্যাথেনা কিংবা পোসেইডনের মতন দেবতারাও নিজেদের আবেগ, পক্ষপাত আর সীমাবদ্ধতার বাইরে যেতে পারেন না। অর্থাৎ প্রতিটি চরিত্রকে একটি শক্তি দেওয়া হয়েছে, আবার সেই শক্তির বিপরীতে দেওয়া হয়েছে দুর্বলতাও। এই ভারসাম্যই তাদেরকে আজও জীবন্ত এবং প্রাসঙ্গিক করে রেখেছে। অনেকে ভাবেন ইলিয়াড বা ওডিসি শুধু যুদ্ধ আর দেবতাদের গল্প, কিন্তু একটু গভীরে গেলেই দেখা যায় এগুলো ক্ষমতা, জোট, কূটনীতি, নেতৃত্ব, বিশ্বাসঘাতকতা আর রাষ্ট্রনীতির গল্প। ট্রয় যুদ্ধ শুরু হয় ব্যক্তিগত এক সিদ্ধান্ত থেকে, কিন্তু তার পরিণতি ভোগ করে পুরো সভ্যতা। আগামেমননের নেতৃত্ব, অ্যাকিলিসের বিদ্রোহ, অডিসিউসের কৌশল, সব কিছুর মধ্যেই ক্ষমতার রাজনীতি কাজ করেছে। হয়তো এ কারণেই এই মহাকাব্যগুলো আজও আধুনিক রাজনৈতিক নাটক কিংবা যুদ্ধভিত্তিক ঘটনার সাথে এত সহজেই মিলে যায়। প্রায় ৩,০০০ বছর পেরিয়ে গেছে। ট্রয় নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেবতা আর বীরেরা হারিয়ে গেছেন, কিন্তু অডিসি আজও বেঁচে আছে। কারণ এটি শুধু দেবতা, দানব কিংবা যুদ্ধের গল্প নয়, এটি মানুষের মনস্তত্ত্বের গল্প, ভুল করার গল্প, ভুলের মূল্য চোকানোর গল্প, লোভের সাথে লড়াই এবং সবশেষে নিজের ঘরে ফেরার গল্প। তাই যুগ বদলালেও ওডিসি কখনোই পুরনো হয় না, কারণ মানুষের ভেতরে যুদ্ধগুলো আজও আদিম। এবার বলুন তো, আপনার কাছে অডিসি কি? শুধুই একটি গ্রিক মহাকাব্য, নাকি প্রতিটি মানুষের জীবনেরই এক চিরন্তন রূপক? মন্তব্যে অবশ্যই জানাবেন।